ইরানের বর্তমান পরিস্থিতি মূল্যায়নে অনেকে ইতিহাসের নজির টানছেন। ১৯৭৯ সালে শাহ মোহাম্মদ রেজা পাহলভির পতনের সময়ও দেশজুড়ে এই ধরনের গণ অসন্তোষ দেখা গিয়েছিল, যা শেষ পর্যন্ত ইরানি বিপ্লবের জন্ম দেয়। সাম্প্রতিক দশকগুলোতে বিশ্ব রাজনীতিতে স্বৈরশাসকদের পতনের নানা উদাহরণ রয়েছে। ২০১১ সালের আরব বসন্তে মিশর, তিউনিসিয়া, লিবিয়ায় শাসকগোষ্ঠী জনরোষে ক্ষমতা হারিয়েছে। বাংলাদেশেও ২০২৪ সালে ছাত্র জনতার অভূতপূর্ব আন্দোলনে ১৫ বছরের ক্ষমতাসীন হাসিনা সরকারের অবসান হয়েছে। এসব ক্ষেত্রেই জনতার টানা বিক্ষোভ, সরকারি দমনপীড়ন ও আন্তর্জাতিক চাপ মিলিয়ে শাসকরা টিকে থাকতে পারেনি। তবে ইরানের ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা আলাদা ও আরও জটিল। বিশ্লেষকরা বলছেন, ইরানের ইসলামিক প্রজাতন্ত্র সরকার বিশ্বের অন্যতম স্থিতিশীল ও সংগঠিত দমনযন্ত্রে সমৃদ্ধ শাসন ব্যবস্থা, যা গত ১৪ বছরে পাঁচটি বড় গণবিদ্রোহ সামলে আজও টিকে আছে। আয়াতুল্লাহ খামেনির শাসনামলে ২০০৯ সালের সবুজ আন্দোলন থেকে শুরু করে ২০১৯ সালের গ্যাস দাম আন্দোলন এবং ২০২২ সালের মাহসা আমিনি বিক্ষোভ প্রতিবারই সরকার শক্ত হাতে দমন করতে সক্ষম হয়েছে। বিপুল অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক চাপ সত্ত্বেও শীর্ষ নেতৃত্ব ও নিরাপত্তা বাহিনীতে এখনও বড় ধরনের ভাঙন দেখা যায়নি। প্রায় ১ মিলিয়ন সদস্যের শক্তিশালী বিপ্লবী গার্ড ও বাসিজ মিলিশিয়া বাহিনী দেশজুড়ে ছড়িয়ে আছে, যারা আজ পর্যন্ত শাসক গোষ্ঠীর প্রতি আনুগত্য দেখিয়ে যাচ্ছে। এই গভীর প্রাতিষ্ঠানিক বিস্তার এবং প্রায় ৯ কোটি জনগণের বিশাল ভূখণ্ডে আন্দোলন ছড়িয়ে দেবার চ্যালেঞ্জ, এই দুই কারণে কেবল রাস্তায় জনতার ঢল বা বাইরের চাপ দিয়ে ইরানি শাসন উল্টে দেয়া সহজ নয় বলে বিশেষজ্ঞদের মত। ইরানে পরিবর্তনের জন্য কি প্রয়োজন সে বিষয়ে বিশেষজ্ঞ ভালি নাসর বলেন, এ ধরনের আন্দোলনে সফল হতে হলে জনগণকে দীর্ঘ সময় ধরে রাস্তায় থাকতে হবে এবং রাষ্ট্রযন্ত্রে ফাটল ধরাতে হবে। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর কিছু অংশকে বিক্ষোভকারীদের পক্ষে এসে দাঁড়াতে হবে। অর্থাৎ শাসক গোষ্ঠীর ভেতর যদি ভাঙন না ধরে, তাহলে শুধু জনদাবির ভিত্তিতে এমন যন্ত্রে শক্তিশালী সরকারকে অপসারণ করা সম্ভব নাও হতে পারে। এখন পর্যন্ত তেমন ভাঙনের লক্ষণ দেখা যায়নি এবং এজন্যই সরকার দুর্বল হলেও টিকে আছে বলে পর্যবেক্ষকদের ধারণা। ইরানের বর্তমান আন্দোলনকে অনেকেই ১৯৭৯ পরবর্তী ইরানের সবচেয়ে বড় সংকট হিসেবে দেখছেন। অর্থনৈতিক নিষেধাজ্ঞায় জর্জরিত অর্থনীতি, কমপক্ষে ৪০% মুদ্রাস্ফীতি, মুদ্রার ঐতিহাসিক দরপতন ইত্যাদি ইরানিদের জীবনে চরম দুর্দশা ডেকে এনেছে। তার উপর ২০২৫ সালের সংঘাতে পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণ এবং তেহরানের আঞ্চলিক মিত্রদের একের পর এক বিপর্যয় ইরানকে ভূরাজনৈতিকভাবে কোণঠাসা করেছে। সামরিকভাবে এবং কূটনৈতিকভাবেও ইরান বর্তমানে চাপে আছে। তার উপর ঘরে বাইরে বহুমুখী সংকটে খামেনির সরকারের বৈধতা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে। তারপরও বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, তাৎক্ষণিকভাবে এই সরকারের পতন নাও ঘটতে পারে। মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের পল সালেমের বিশ্লেষণ অনুযায়ী ১৯৭৯ সালের পর থেকে ইরান সরকার এত গভীর সংকটে আর পড়েনি বটে, কিন্তু তাই বলে পতনের মুহূর্ত এসে গেছে এমনটা তিনি মনে করেন না। বরং সামনের দিনগুলো চরম দুর্বিপাকের মধ্য দিয়ে যাবে বলে মন্তব্য করেছেন। অর্থাৎ সরকার টিকে থাকলেও স্থিতিশীলতা হারাচ্ছে এবং ভবিষ্যৎ অনিশ্চিত পথের দিকে যাচ্ছে। বাংলাদেশের উদাহরণটি দেখায় যে স্বৈরশাসকরা চিরদিন ক্ষমতায় থাকে না, একসময় জনতার জোয়ারে ভেসে যেতে হয়। ইরানেও এমন সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। অনেক পর্যবেক্ষক বলছেন, ইরানের এই গণ অসন্তোষ যদি দীর্ঘস্থায়ী হয় এবং আরও ব্যাপক আকার নেয়, তবে হয়তো ইসলামী প্রজাতন্ত্রের ৪ দশকের বেশি সময়ের শাসনের মসনদ টলিয়ে দিতে পারে। আবার অপর পক্ষের মত, ইরানি শাসক গোষ্ঠী সাময়িক সময়ের জন্য কঠোর দমনপীড়ন চালিয়ে পরিস্থিতি সামাল দিতে পারলেও এর স্থায়ী প্রতিক্রিয়া থেকে বাঁচবে না। বৈধতা ও জনপ্রিয়তা খুইয়ে ধুঁকতে থাকা রাষ্ট্র ব্যবস্থায় ভাঙন ধরবেই। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করছে আগামী কয়েক সপ্তাহের উপর। যুক্তরাষ্ট্র সত্যিই সামরিক পদক্ষেপে যায় কিনা এবং ইরানের নিরাপত্তা কাঠামো ভেতর থেকে ভাঙতে শুরু করে কিনা, এসব ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ।
তবে পরিষ্কার যে ইরানের সাধারণ মানুষ ইতিহাসে প্রথমবারের মতো মুক্তির স্বাদ পাওয়ার স্বপ্নে এত জোরালোভাবে রাস্তায় নেমেছে, যা অনেকের মতেই বাংলাদেশের ঘটনাকেও ছাপিয়ে যেতে পারে ভয়াবহতার দিক থেকে। তেহরানের মসনদ সত্যি কি স্লোগানের তোপে কেঁপে উঠে পড়ে যাবে, নাকি দমন পীড়নের জোরে আবার জ্বলে উঠবে, তা বিশ্ব তাকিয়ে দেখছে।